প্রিয় ছাত্রছাত্রীদের সুবিধার্থে 6 নম্বর স্কুল নিয়ে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপারের। তাহলে এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ আর এসিকিউগুলো দেখবো, অ্যান্সারগুলো কি হচ্ছে। দেখো তাহলে প্রথম কোশ্চেন কি বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? তাহলে এটার আনসার হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। তারপরে 2 নম্বর কি বলেছে, 2 নম্বর এ আছে, ম্যাথ আছে। দেখো 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? এটার অ্যান্সার হয়ে যাবে 2RT। তাহলে কিভাবে হলো সেটা দেখো। তাহলে দেখো, আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ সমান কি, পিভি ইকুয়াল এনআরটি। আদর্শ গ্যাসের সমীকরণ সমান, তাহলে পিভি সমান এন সমান, আবার এন সমান আমরা কি জানি, W/M। এটা লিখতে পারি এন মোল সংখ্যা সমান মোলটার ভর আর আণবিক ভর। তাহলে এটা লিখতে পারি আরটি যেমন জানে সেরকম থেকে গেল। তাহলে পিভি সমান আরটি। তাহলে এখানে দেখো প্রদত্ত মানে কোশ্চিনে দেওয়া আছে, তাহলে কত ওজন দেওয়া আছে, তোমার মোলটির ওজন দেওয়া আছে কত, 4 গ্রাম। আর আণবিক ভর এম বের করে, হাইড্রোজেনের আণবিক ভর কত, 1। তার যেহেতু H2 আছে তাহলে 1 × 2, তাহলে কত বেরিয়ে গেল, 2 হয়ে গেল। তাহলে দেখো এখানে আমি W আর M এর মান পেয়ে নিলাম। তাহলে পিভি সমান 4/M, যেহেতু Wর মান কত পেয়েছি 4 আর M এর মান পেয়েছি 2, তাহলে 2 দুগুণা না 4 দুগুণে 8, তাহলে কত হলো, পিভি সমান 2RT। তাহলে তোমরা বুঝে গেল কেমন করে হলো 2RT অ্যান্সারটা, ব্যাস। তারপরে দেখো, তারপরে 3 নম্বর কোশ্চেন কি বলছে, গ্যাসীয় পদার্থের আণবিক ভর M ও বাষ্প ঘনত্ব D সম্পর্কটি হলো। তাহলে সম্পর্কটি কি হবে, M = 2D। তাহলে বাষ্প ঘনত্ব সবসময় আণবিক ভরের অর্ধেক হবে। তারপরে দেখো 4 নম্বর কি বলেছে, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা হয়ে যাবে তোমার 10 সেমি। কীভাবে হলো দেখো ম্যাথটা। তাহলে দেখো বক্রতা ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে 20 সেমি, ফোকাস দূরত্ব F সমান বের করতে হবে। তাহলে আমরা জানি আর সমান কি 2F, এই সূত্রটা জানি। তাহলে আর এর মান দেওয়া আছে, তাহলে আর এর মান বসিয়ে দিলাম 20, আর 2F যেমন আছে বসিয়ে দিলাম। তাহলে 10 দুগুণে কত হলো, 20। তাহলে F সমান কী হলো, 20। তাহলে ফোকাস দূরত্ব হয়ে যাবে তোমার 20 সেমি, না 10 সেমি অ্যান্সার। তারপরে 5 নম্বর কি বলেছে, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম সেটি হলো। তাহলে যে বর্ণের বিচ্যুতি সবচাইতে কম সেটি হবে তোমার লাল বর্ণ, আর সবচাইতে বেশি বেগুনি বর্ণ। তাহলে আদর্শ ভোল্ট মিটারের রোধ হওয়া উচিত, আদর্শ ভোল্ট মিটারের রোধ হওয়া উচিত তোমার ওয়াসিম। 7 নম্বর কি বলছে, 10 ওহম রোধের দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ বজায় রাখতে ব্যয়িত ক্ষমতা কত হবে? এটা হয়ে তোমার 10 ওয়াট। তোমাদের টেস্ট পেপারে অ্যান্সার দেওয়া আছে 1 ওয়াট, এটা হবে না তোমার, এটা অ্যান্সার হবে। তাহলে কেন এটা অ্যান্সার হবে, তাহলে দেখো, তাহলে রোধ আর সমান কি 10 ওহম, বিভব প্রভেদ ভি সমান 10 ভোল্ট। তাহলে আমরা জানি একটা সূত্র জানি, ক্ষমতা পি সমান V²/R। ভি হচ্ছে বিভব প্রভেদ আর রোধ, তাহলে এই দুটো আমার দেওয়া আছে। তাহলে ওটাও 10 আছে, এটাও 10, তাহলে V² আছে, তাহলে 10 × 10 বাই কত, আর এর মান 10, তাহলে 10 আর 10 কেটে গেল, তাহলে উত্তর কত হলো, 10 ওয়াট। তাহলে এটার উত্তর হয়ে গেল তোমার 10 ওয়াট। ওই জন্য এটা হলো না, এটা তোমার টেস্ট পেপার অ্যান্সার ভুল দেওয়া আছে। তাহলে 8 নম্বর কি আছে, 1
ইউ পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে উৎপন্ন শক্তির পরিমাণ হবে 931 মেগাভোল্ট। এটার অ্যান্সার হয়ে যাবে। 9 নম্বর কি বলেছে, নিচের কোন মৌলের আয়নায়ন বিভব সর্বনিম্ন? এটা হয়ে যাবে তোমার সালফার। 10 নম্বর কি বলেছে, নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণুর সর্ববিস্ত কক্ষে 8টির বেশি ইলেকট্রন আছে? এটা হয়ে যাবে PCl5। কার্বনের পরমাণু সংখ্যা কত? 6। নাইট্রোজেনের 7, এখানেও 7। তাহলে ফসফরাসের কত আছে? 15, আর 5টার সাথে যুক্ত হয়ে আছে, ওই জন্য এইখানে ফসফরাস পেন্টাক্লোরাইডের কত? 8টার বেশি ইলেকট্রন থাকবে বাইরের কক্ষে। 11 নম্বর কি বলেছে, তড়িৎ বিশ্লেষর মধ্যে কোনটি তড়িৎ পরিবহন করে? তাহলে সেটা হয়ে যাবে আয়ন, অ্যান্সার। তারপরে কি বলেছে 12 নম্বর, নিম্নলিখিত কোন বিক্রিয়কের সাহায্যে পরীক্ষাগারে H2S শনাক্ত করা হয়? তাহলে H2S শনাক্ত করা হয়। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে তোমার লেড অ্যাসিটেট। তারপরে দেখো 13 নম্বর কি বলেছে, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন ধাতু হলো তোমার জিঙ্ক। এছাড়াও এফি, লেড মানে লোহা, লেড, জিঙ্ক এই সমস্ত ধাতুর নিষ্কাশন করা যায়। তাহলে এখানে যদি জিঙ্ক না দিয়ে লোহা দেওয়া থাকতো তাহলে লোহা অ্যান্সার হয়ে যেত, বা লেড দেওয়া থাকতো তাহলে লেড অ্যান্সার হয়ে যেত। তাহলে এই তিনটে মনে রাখবে, তাহলে সুবিধা হবে। তাহলে 14 নম্বর কী বলেছে, নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? হাইড্রোকার্বন মানে প্রত্যেকটা কার্বনের কয়টা? কার্বন আর হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড থাকবে। তাহলে এটাতেও থাকবে না, এটাতেও থাকবে, এটাতে থাকবে সবটাই সিঙ্গেল বন্ড। তাহলে C2H6 হয়ে যাবে তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে 15 নম্বর কি বলেছে, প্রদত্ত কোনটি থার্মোসেটিং পলিমার নয়? এটা হয়ে যাবে তোমার PVC, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে তোমাদের MCQ শেষ। তাহলে এবার দেখো ACQ। তাহলে ACQ এর প্রথম কোশ্চেন কি বলেছে, দেখো বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। তাহলে বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ হলো, বায়োগ্যাস দিয়ে আমরা কি করি? বায়োগ্যাস দিয়ে তড়িৎ উৎপন্ন করতে পারি। তারপরে যে কোনো ইঞ্জিন চালাতে পারি, যেমন মোটর সাইকেল, তারপরে অটো, টোটো, এই সমস্ত জিনিসও চালানো যায়। তারপর অথবা কোশ্চেন দেখো কি বলেছে, তাহলে যে কোনো একটা বললেই হবে, একটি ব্যবহার চেয়েছে, অনেক ব্যবহার আছে। তাহলে ওজোন স্তরের ওজনের বিয়োজনের NO এর ভূমিকা কি? NO এর ভূমিকা, তাহলে এটা বিক্রিয়া আছে। দেখো NO এর ভূমিকা কিভাবে তোমরা বুঝবে, তাহলে এইটা দেখো কি NO আর ওজনের সংকেত কি? ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। তাহলে NO আর O3 বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? N2O উৎপন্ন হবে আর O উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো O3টা কি হয়ে যাচ্ছে? ভেঙে যাচ্ছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর কি করেছে? অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে এইটা উৎপন্ন হওয়ার পরে আবার এই দুটো গ্যাস কি করছে? আবার বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি হচ্ছে? আবার NO উৎপন্ন করছে, তারপরে আর 2O2 দুই অণু অক্সিজেন উৎপন্ন করছে। তাহলে এখানে দেখো ওজোন গ্যাসের পরিমাণ কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে, কিন্তু NOর পরিমাণ কোনো কমছে না। এখানে ওজনের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পর কি হচ্ছে? NO2 উৎপন্ন করে আর O2 করে, আবার এটা আবার পরবর্তীতে বিক্রিয়া করে আবার NO উৎপন্ন করছে আর O2। তাহলে NO3টা কি হয়েছে? ঘাটতি হয়েছে, NOর কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখো কাঠ কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? তাহলে এদের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? তাহলে উত্তর হয়ে যাবে কাঠ কয়লা, আর পেট্রোল হচ্ছে তোমার জীবাশ্ম জ্বালানি, আর ইথানল তোমার জীবাশ্ম জ্বালানি নয়। তাহলে এই দুটো হয়ে যাবে অ্যান্সার। নিচের বিবৃতি সত্য না মিথ্যা সেটা দেখতে বলেছে। অ্যাভোগাড্রো সূত্রে
গ্যাসের অণুগুলির আয়তন নগণ্য করা হয় না, নগণ্য বলছে সরি, গণ্য করা হয়। তাহলে উত্তরটা হয়ে যাবে নগণ্য করা হয় বা নগণ্য ধরা হয়। তাহলে এই উত্তরটা হয়ে যাবে মিথ্যা। অ্যান্সারটা কী হলো? মিথ্যা। তারপরে 4 নম্বর কী বলেছে, এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমোস্ফিয়ার হবে। তাহলে এন এর আণবিক ভর আমার দেওয়া আছে 14। তাহলে এটা কত নম্বর? 4 নম্বর। তাহলে দেখো 2 এর 4টা কি বলেছে। তাহলে আমরা জানি পিভি ইকুয়াল কি? এনআরটি। পিভি ইকুয়াল এনআরটি জানি, আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে এসটিপিতে টি এর মান কত হয়? এসটিপিতে টি এর মান হচ্ছে তোমার 273 কেলভিন। তাহলে 273 কেলভিন হয়ে গেল। তাহলে আর এর মান কত? 0.082। আর এখানে N2 দেখো, N2 কত? এন এর তোমার দেওয়া আছে 14, তাহলে N2 কত হয়ে যাবে? 14 দুগুণে 28 গ্রাম। তাহলে প্রদত্ত কত দেওয়া আছে? তোমার কোশ্চিনে দেওয়া আছে চাপ আর আয়তনের গুণফল কত দেওয়া আছে? 224। তাহলে চাপ আর আয়তনের গুণফল 224 ধরে নিলাম। তাহলে পিভির জায়গায় কি বসাবো? পিভির জায়গায় বসিয়ে দেবো 224, যেহেতু চাপ আর আয়তনের গুণফল আমার দেওয়াই আছে। তাহলে এন সমান আমরা কি লিখতে পারি? W/m। তাহলে মোলের ভর বাই আণবিক ভর। তাহলে W/m 8টি। তাহলে আমাকে ডাব্লুটা বের করতে হবে, এম তো আমি পেয়ে নিয়েছি, এটা আণবিক ভর 28। তাহলে আর টি, আর এর মানও এসটিপিতে পেয়েছি, আর টি এর মানও এসটিপিতে জানা আছে। তাহলে এখানে মানটা বসিয়ে দিলাম, দিয়ে ডাব্লুটা একদিকে, এইটুকু ক্যালকুলেশন করলে তোমার বেরোবে 280.17 প্রায়, মানে এরপরেও আরও কিছু আছে 6 পয়েন্ট সামথিং এভাবে চলতেই থাকবে, ওই জন্য 17 পয়েন্ট আছে। তাহলে তুমি শুধু 280 লিখলেই হয়ে যাবে। তাহলে এইটুকু তোমরা ক্যালকুলেশন করবে, পজ করে সবাই লিখে নেবে, তারপরে বাড়িতে সবাই ক্যালকুলেশন করে দেখবে, এটাই আসবে অ্যান্সার। তারপরে দেখো কত নম্বর করলাম এটা? 4 নম্বর। তাহলে 5 নম্বর কি বলেছে? পিভি সমান W/m আর টি সমীকরণের এম এর একক কি? তাহলে এখানে আমাকে বলেছে এম এর একক কি? এম এর একক হয়ে যাবে তোমার গ্রাম পার মোল। এটার হয়ে যাবে গ্রাম পার মোল। তারপর অথবাতে কি বলেছে? বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে চাপ আর আয়তনের সম্পর্কটা হয়ে যাবে তোমার আয়তন সমানুপাতি 1/p। এইটা হয়ে যাবে তাদের সম্পর্ক। তারপরে দেখো 6 নম্বর কি বলেছে? আলোক রশ্মির বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ, এটা হয়ে যাবে তোমার প্রাকৃতিক উদাহরণ কি? রংধনু বা রামধনু। তাহলে 7 নম্বর কি বলেছে? কোন, তারপর পরের পেজে দেখো, তাহলে কোন ধরনের লেন্স দ্বারা হর্ষদৃষ্টি প্রতিকার করা হয়? তাহলে হর্ষদৃষ্টি প্রতিকার করা হয় অবতল দর্পণ দ্বারা, না অবতল লেন্স দ্বারা, সরি দর্পণ বলছি। তাহলে 8 2 এর 8 কি বলেছে? একটি অর্ধ প্রবাহীর উদাহরণ দাও। তাহলে সিলিকন, জার্মেনিয়াম, যে কোনো একটা লিখলেই হলো। তারপর 9 নম্বর কী বলেছে? ফিউজ তারকে মূল বর্তনীর সাথে কিভাবে সংযোগ করা হয়? তাহলে এটা শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হয়, এটার অ্যান্সার হয়ে যাবে। 10 নম্বর কী বলেছে? তেজস্ক্রিয় রশ্মির পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? এটা হবে তোমার নিউক্লিয়াস থেকে নির্গত হয়। অথবাতে কি বলেছে? তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল। তারপরে দেখো বাম আর ডান দিক মিলাতে বলেছে।
তাহলে কি বলেছে 14 নং শ্রেণীর ধাতু কল্প হয়ে যাবে তোমার সি। 14 নংটা হয়ে যাবে তোমার সি। সিটা কি আছে? সিলিকন। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে সি। তারপর কি বলেছে হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী, সেটা হয়ে যাবে এ নাম্বার আয়োডিন। তারপর কি আছে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম। আর গ্রুপ 17 মৌল যার তড়িৎ ঋণাত্মতা সবচাইতে বেশি, সেটা হয়ে যাবে তোমার ফ্লুরিন। তাহলে এটা হয়ে গেল। তারপরে দেখো 12 নম্বরটা কি বলেছে NH3 অণুতে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। কটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? তাহলে এখানে আছে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। তাহলে তোমাদের একটু দেখিয়ে দিই কি বলেছে NH3-তে। তাহলে NH3 যদি স্ট্রাকচার আমরা আঁকি NH3, তার মানে কি এদিকে একটা H নি, এদিকে একটা H নি, এদিকে একটা H। তাহলে নাইট্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন কত? নাইট্রোজেন যেহেতু 7, 2, 5, বাইরের কক্ষে ইলেকট্রনটা আমাকে এঁকে দিতে হবে। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে, এখানে। তাহলে বাইরের কক্ষে 5টা ইলেকট্রন হয়ে গেল। হাইড্রোজেন কত? একটা, এর একটা, এর একটা। তাহলে হাইড্রোজেন এখানে একটা বন্ধন হলো, এখানে একটা বন্ধন হলো, আর এখানে একটা বন্ধন হলো। তাহলে এই যে এইটা হলো এই দুটা ইলেকট্রন হচ্ছে তোমার নিঃসঙ্গ। তাহলে নিঃসঙ্গ কত? দুটো পাচ্ছে, তাহলে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। তাহলে বুঝে গেলে আশা করি সবাই। তারপরে 13টা দেখো পরমাণু ও আয়নের মধ্যে কে বেশি সুস্থিত? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আয়ন। কেন আয়ন হবে, পরমাণু কেন হলো না? তাহলে আয়ন কি করে এক বা একাধিক ইলেকট্রন বর্জন বা গ্রহণ করার ফলে কি হয়, তারা কি নিকটবর্তী তোমার নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে ওই জন্যে আয়নটা হয়ে যাবে তোমার বেশি সুস্থিত। তাহলে অথবা কি বলেছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তাহলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কি প্রক্রিয়ার, সেটা হয়ে যাবে তোমার ডিসি বা সমপ্রবাহ। 14 নম্বর কি বলেছে বজ্রপাতের ফলে কোন অ্যাসিড তৈরি হয়? বজ্রপাতের ফলে কোন অ্যাসিড তৈরি হয়? এটা হয়ে যাবে তোমার নাইট্রিক অ্যাসিড HNO3। তাহলে নাইট্রিক অ্যাসিডের সংকেত HNO3। এটা হয়ে গেল তোমার 14 নম্বর অ্যান্সার। তাহলে 15 নম্বর কি বলেছে H2SO4 ব্যবহার করে কোন সার তৈরি করা হয়? তাহলে কি বলেছে H2SO4 ব্যবহার করে কোন সার তৈরি করা হয়? এটার অ্যান্সার হয়ে যাবে সুপার ফসফেট। সুপার ফসফেট সবাই লিখে নেবে বা মনে রাখার চেষ্টা করবে। যাদের মনে থাকবে লিখতে হবে না, যাদের মনে থেকে যাবে তাদের লিখতে হবে না, আর যাদের মনে থাকবে না তাদেরকে লিখতে হবে। তাহলে দেখো 16টা কি বলেছে একটি অ্যাসিডধর্মী বিগালকের উদাহরণ দাও। একটি অ্যাসিডধর্মী বিগালকের উদাহরণ হলো তোমার বোরাক্স। আর একটি যেছে তাহলে বোরাক্স, আর যদি দুটি চাই তাহলে সিলিকন অক্সাইড, এটাও দিতে পারো। সিলিকন অক্সাইড আর বোরাক্স দুটোই হবে। একটাই চেয়েছে তো একটাই দিতে হবে। তাহলে দেখো অথবা কি বলে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। তাহলে এমন একটি ধাতুর নাম হয়ে যাবে তোমার, এটা কত নম্বর? হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম। তাহলে এটার উত্তর হয়ে যাবে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, যে কোনো একটি লিখলেই হলো, ব্যাস। তারপর 17 নম্বর কি বলেছে একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ হচ্ছে সেলুলোজ। আরও যদি তুমি জানতে চাও তাহলে সেটা হয়ে যাবে কাইটিন, পেকটিন, প্রোটিন, এগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক পলিমারের উদাহরণ। তারপরে কি হয়েছে 18 নম্বর কি বলেছে CH3 CH2 CHO এর ইউপ্যাক নাম। তাহলে এটা ইউপ্যাক নাম দেখো। তাহলে 18 নম্বর কি হয়েছে CH3 CH2 CHO।
তাহলে আমি যেই দিকে এটা একটা কার্যকারী গ্রুপ, তাহলে কার্যকারী গ্রুপের থেকে আমাকে নাম্বারিং করতে হবে 1 2 3। তাহলে 3টা কার্বন থাকলে কি হয়? প্রোপ হয়। আর এখানে যেহেতু সবটাতেই সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড থাকার জন্যে আমাকে, যেহেতু কার্যকারী মূলক আছে তার জন্য আমি এন আনবো না, কিন্তু আমরা এন আনতাম, সিঙ্গেল বন্ড থাকলে কি এন আনতে হয়, কিন্তু আর যদি ওর সাথে যদি এন কখন আনবো, যখন কার্যকরী মূলক না থাকবে তখনই আমি এন আনতে হবে, না তো নয়তো আমাকে আন আনতে হবে। তাহলে প্রোপ আন প্লাস আর সিএইচও গ্রুপের জন্য এল পাই। তাহলে এটাকে পুরোটা করে গেলে প্রোপানেল। বুঝে গেছো আশা করি সবাই। তারপরে দেখো কি বলেছে, অথবা CH3 CH2 CH2OH একটি অবস্থানগত সমবায়ের গঠন সংকেত লেখো। অবস্থানগত মানে এই যে OH গ্রুপ আছে এটাকে তোমাকে যে কোনো এক জায়গায় লাগাতে হবে যাতে এর আণবিক সংকেতটা চেঞ্জ না হয়ে যায়। মানে যত সংখ্যক তোমার পরমাণু আছে পরমাণুর কোনো চেঞ্জ হবে না, অতটাই থাকবে, শুধু স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাকে আমি কীভাবে লিখতে হবে? এটা আছে CH3 CH2OH, তাহলে এখান থেকে আমি এইটাকে লিখতে পারি CH3 CH3 আর 2 নম্বর কার্বনটাতে OH। তাহলে এইটা হলো তোমার অবস্থান ঘটিত। বুঝে গেলে? তাহলে আর কাছে না শেষ, তাহলে এখানে শেষ হয়ে গেল। তোমরা 1 মার্কের MCQ আর SCQ করো, তারপর এই পুরোটা এই টেস্ট পেপারের পুরোটা করা হয়ে গেলে তোমাদের 2 মার্কের আর 3 মার্কের অ্যান্সারগুলো আমি সবটাই লিখে দেবো। তারপরে আমি মাধ্যমিক পরীক্ষার প্রায় 1 মাস আগে তোমাদের সাজেশন দিয়ে দেবো। যারা 80%-এর উপরে পেতে চাও তারা এই চ্যানেলকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখবে এর আগেবারও 80% আমি যা সাজেশন দিয়েছি 80%-এর উপরে সবাই পেয়েছে। তাহলে আশা করি এবারও তোমরাও সবাই পাবে। তাহলে চ্যানেলটাকে তোমরা দেখতেই থাকো। থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্যে।